বিএনপির সরকার এখন রাষ্ট্র ক্ষমতায়, অথচ মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, সংবিধান নিয়ে কথা বলা যেন বড় ধরনের এক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থানা কেন্দ্রিক যে ঘটনা ঘটেছিল, সর্বশেষ যে তথ্য আমরা পেলাম, ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমি সহ ৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে। কল্পনা করতে পারেন, বিএনপির সরকার রাষ্ট্র ক্ষমতায়, যেই বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে, যেই বিএনপি আরো দাবি করে যে স্বাধীনতার ঘোষক হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অথচ সেই বিএনপির দল এখন রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ৭ই মার্চের ভাষণ বাজালে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়। মানে জানি না, এই যে আমি এখন কথা বলতেছি, এই বিএনপি সরকার আমার বিরুদ্ধেও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেয় কিনা, গ্রেপ্তার করে কিনা। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেছিলেন যে ওরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এজন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম এবং বিএনপি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলাম যে এই পুলিশ কর্মকর্তা কে, একে কারণ দর্শানোর নোটিশ দিন, শোকজ করুন। ইনি এই সাহস কোথায় পেয়েছে যে তিনি তার মন গড়া বলে ফেললেন যে ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ? কে নিষিদ্ধ করেছে? কোন আইন দ্বারা নিষিদ্ধ হয়েছে? ডক্টর ইউনূসের সরকার এসে যে রিসেট বাটন প্রেস করেছিল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল, তারা তখন ৭ই মার্চের যে দিবসটি রয়েছে, সেই দিবস সহ আরো বেশ কিছু দিবসকে তারা বাতিল করেছিল। তো দিবস বাতিল হলেই তো ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায় না। এই আইনটুকু আমি বিশ্বাস করতে চাই যে এই পুলিশ অফিসারের অবশ্যই জানা আছে। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির উপরে, যে রাজনৈতিক কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা দেয়া, তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সাথে তো মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের সংবিধানের সম্পর্ক নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকার মানে কি ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যাওয়া? নিশ্চয়ই না। তাহলে এই পুলিশ অফিসার কোন ক্ষমতা বলে এটি করছেন? কার এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন? তিনি কি বিএনপি সরকারকে বিপদে ফেলতে চাচ্ছেন? কিন্তু সর্বশেষ যা দেখলাম সেটা রীতিমতো অবাক হওয়ার মতো। আমি নিজেই অবাক হয়েছি যে এই পুলিশ কর্মকর্তাদেরকে বরং বর্তমান বিএনপি সরকারি ক্ষমতা দিচ্ছে, সাহস দিচ্ছে ৭ই মার্চের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য। কেন এটি বলছি বা কেন এটি আমার মনে হয়েছে? কারণ হিমি সহ ৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে যে আদালতে ফরওয়ার্ডিং করা হলো, সেটা তো এই থানা থেকে এই পুলিশ অফিসাররাই করেছে। তাহলে পুলিশ অফিসাররা করলো কিভাবে? এই সরকার এটি চায় তাই বলেই এই পুলিশ অফিসাররা ক্ষমতা পেয়েছে এবং আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাহলে আমরা কি ধরে নেব? যে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপির সরকার, তারাও ৭ই মার্চের বিপক্ষে অবস্থান নিয়েছে। ডক্টর ইউনূসের সরকার না হয় ৭ই মার্চের বিপক্ষে অবস্থান নিয়েছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, ধানমন্ডি ৩২-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কারণ এগুলোকে তারা ভয় পেত। তাহলে বিএনপির বর্তমান যে সরকার, তারাও কি এই ধানমন্ডি ৩২ বা মুক্তিযুদ্ধ, এই দেশের আমাদের যে সংবিধান বা ৭ই মার্চের ভাষণ, এই সব কিছুকে ভয় পায়? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এখন কি আসলেই বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, নাকি বিএনপি সরকার কোন রাষ্ট্র বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তির কাঁধে ভর করে আছে? কোনটা? কারণ আমরা যদি এই মামলাটি আদালতে ফরওয়ার্ডিংটা দেখার চেষ্টা করি, আমি এটি কালেক্ট করতে পেরেছি, এখানে স্পষ্ট লেখা আছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রতিনিধি এবি জোবায়ের এবং মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ধৃত ১ ও ২ নং আসামিকে ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে, পয়েন্টটা একটু নোট করবেন, ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে আটক করে পুলিশের হেফাজতে প্রেরণ করেছে। কল্পনা করতে পারেন, ক্ষমতায় বিএনপির সরকার, অথচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে তাদেরকে আটক করে পুলিশের হাতে দেয় ডাকসু প্রতিনিধিরা। মানে ডাকসু প্রতিনিধি, ডাকসু প্যানেল মানেই তো শিবির এখন। তার মানে সেখানে শিবিরের রাজত্ব চলছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোথায়? মানে তারা কি করতেছে আমি একটু জানতে চাই। মানে তারাও কি অবস্থান নিয়েছে যে ৭ই মার্চের বিপক্ষে আমরা, তাই আমরা ফেস না হই, বরং সেখানে শিবিরের প্যানেল ডাকসুর নামে পাঠিয়ে দেই, তারা গিয়ে সেখানে হেনস্থা করুক, তাদেরকে পিটাক, তাদেরকে মারুক, তারপরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করুক। এবং এই ডাকসু নেতা মোসাদ্দেক বলছেন যে কে মুক্তিযুদ্ধের পক্ষে আর কে বিপক্ষে, এটা অবান্তর একটা ফ্রেমিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ডাকসুর দায়িত্বে থাকা অবস্থায় মানে এক কথায় বলতেছে যে মুক্তিযুদ্ধটাই এখন একটা অবান্তর বিষয়, এটা নিয়ে আর ফ্রেমিং করা যাবে না। আর সেখানে বিএনপি এখন ক্ষমতায়, আর ছাত্রদল বসে বসে আঙ্গুল চুষতেছে না ঘুমাচ্ছে, কোনটা? মানে আমি মারামারির কথা বলছি না, পিটাপিটি করতে বলছি না ছাত্রদলকে, মানে প্রতিবাদটুকু তো জানাবে ন্যূনতম, কিন্তু দেখলাম না তো। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে, মানে কি তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাই তো? তো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনগুলো? ৭ মার্চের ভাষণ বাজানো সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান বিএনপি সরকারের কাছে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হয়। ধানমন্ডি ৩২-এর বাড়িতে ফুল দিতে গেলে এটি বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হয়। মানে বর্তমান বিএনপি সরকারের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংজ্ঞা কি চেঞ্জ হয়ে গেছে? তারা কি নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংজ্ঞা আবিষ্কার করেছে? এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নতুন সংজ্ঞা আবিষ্কার করতে দেখেছিলাম ডক্টর ইউনূসের ফ্যাসিবাদী শাসনামলে। ডক্টর ইউনূসের যে ১.৫ বছরের শাসনামল, আমি এটিকে চরম লেভেলের একটি ফ্যাসিবাদী শাসনামল বলতে চাই। শেখ হাসিনা তো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাও ১৫ বছর ক্ষমতায় থাকার ধাপে ধাপে আস্তে আস্তে। কিন্তু ডক্টর ইউনূস ১.৫ বছরে যে ফ্যাসিবাদী রূপ দেখিয়েছে, তা শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদকে হার মানিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের সেই ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছিলাম যে তারা সন্ত্রাসবাদের ব্যাখ্যা চেঞ্জ করে ফেলেছে। তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদ কারা করেছে? মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস নিয়ে, দেশের সংবিধান নিয়ে যদি গোল টেবিলের আয়োজন করা হয়, সেখান থেকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে আটক করা হয়, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আটক করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জন স্যার সহ প্রায় ১৪-১৫ জনকে আটক করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম একজন সাবেক সচিব, যে আবু কি যেন নামটা মনে নেই, তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। এছাড়া সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। তো ডক্টর ইউনূস তো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাই তার দৃষ্টিতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস বা দেশের সংবিধানের পক্ষে কথা বললেই তার কাছে মনে হতো যে এটি সন্ত্রাসবাদ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললে তার কাছে মনে হতো সন্ত্রাসবাদ। তো এখন তো বিএনপির সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এসেছে। তো নির্বাচিত সরকার হয়েও কি বর্তমান বিএনপির সরকার ওই ডক্টর ইউনূসের রিসেট বাটন প্রেস করার সেই প্রসেসের মধ্যেই আছে? তো কনক্লুশনে এসে বলতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকারের যে অ্যাক্টিভিটি, তা দেখে রীতিমতো আমি হতাশ হচ্ছি। এই সরকারের বয়স একদিন একদিন করে যতই বাড়তেছে, ততই তাদের প্রতিনিয়ত অ্যাক্টিভিটি এবং কর্মকাণ্ড দেখে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭ই মার্চের ভাষণ তো মুক্তিযুদ্ধের ইতিহাসেরই একটি অংশ। সেই ইতিহাস নিয়ে কেউ কাজ করলে, প্রচার প্রসার করলে, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিচ্ছে, তাদেরকে কারাগারে প্রেরণ করতেছে। তো এই অবস্থা দেখে হতাশ হওয়া ছাড়া আর বিকল্প কি ওয়ে আছে আপনি বলুন, আপনারা বলুন দর্শক শ্রোতা। তো শেষে এসে এই বিএনপি সরকারের প্রতি, জনাব তারেক রহমানের সরকারের প্রতি একটা প্রশ্ন রাখতে চাই আমি। জানি না এই প্রশ্ন করার দ্বারা আমি কোনো ঝুঁকির মধ্যে পড়ে যাই কিনা, ঝুঁকি থাকলেও ঝুঁকিটা মাথায় নিয়েই করতে চাই। জনাব তারেক রহমানের পিতা, বিএনপির প্রতিষ্ঠাতা,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে তো বিএনপির পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক দাবি করা হয়। তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টরের প্রধান ছিলেন। তো জিয়াউর রহমান তো এই ৭ই মার্চের ভাষণ ধারণ করেছিলেন, তাই না? তিনি তো এই ৭ই মার্চের ভাষণ, এই ভাষণের যে উদ্দীপনা, এই ভাষণের যে সারাংশ, সারমর্ম, সেটি ধারণ করেছিলেন বলেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাহলে তারেক রহমানের বিএনপির সরকার জিয়াউর রহমানের বিরুদ্ধেও একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেবেন কিনা? মরণোত্তর পুরস্কার দেওয়ার তো বিধান আছে, মরণোত্তর মামলা দেওয়ার কোনো বিধান যদি থাকে তাহলে জিয়াউর রহমানের নামে একটা মামলা দিয়ে দেন, যে তিনি কেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছিল, তিনি কেন এই ৭ই মার্চের ভাষণটা ধারণ করেছিল, বা তাকে কবর থেকে তুলে তারপরে তার বিরুদ্ধে একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিবেন কিনা, এই প্রশ্নটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিএনপির সরকারের প্রতি আমার রইল। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।